ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় গুমের শিকার শিক্ষার্থী, ৩৬ দিন আয়নাঘরে আটকে রেখে তারেক রিফাতকে নির্যাতন। কয়েক দফা ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও বেঁচে ফিরেন ভাগ্যক্রমে। সাবেক প্রতিমন্ত্রী পলকের কাছ থেকে এখনও উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক, ইউটিউবের পাসওয়ার্ড। সংশোধন হচ্ছে তথ্য প্রযুক্তি খাতের প্রকল্প মূল্যায়ন কমিটি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টিতে সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। ভোর ৫টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়। মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান ও নিউ মার্কেট সহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বেশিরভাগ সড়কেই জমে গেছে পানি। এতে যানবাহন চলাচলেও তৈরি হয়েছে ধীরগতি। ঘর থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। আবহাওয়া পূর্বাভাসে আজ সারা দেশেই বৃষ্টির কথা জানানো হয়। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে। জলাবদ্ধতার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে মিরপুর এবং জলাবদ্ধতা এই দুটি শব্দ কিন্তু একে অপরের পরিপূরকে পরিণত হয়েছে বলা চলে, কেননা সামান্য বৃষ্টি হলেই কিন্তু আসলে এই অঞ্চলের যে জলাবদ্ধতা চিত্র সেটি কিন্তু ফুটে ওঠে। এবং এই মুহূর্তে রয়েছে মিরপুর ১ নম্বর, ঠিক ১ নম্বরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের যে মুষলধারে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু একেবারে আসলে তলিয়ে গিয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছে, যারা ঘর থেকে বেরিয়েছেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এবং বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে আসলে এই এলাকার আশপাশে ফুটপাত অঞ্চল, অর্থাৎ ফুটপাত পর্যন্ত কিন্তু পানি উঠে গিয়েছে এবং বিভিন্ন দোকানপাট কিন্তু ডুবে গিয়েছে সেই পানিতে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেগুলো খুলেছে সেগুলো কিন্তু ভেতর থেকে পানি অর্থাৎ রাস্তায় বের করে দিচ্ছে এবং রাস্তায় বের করে দিয়ে তারা বিশেষ একটি আসলে দোকানে যাওয়ার জন্য, অর্থাৎ সেই দোকানটিতে প্রবেশ করার জন্য কিন্তু একটি বাঁশের সাঁকো তৈরি করে দিচ্ছেন। এবং এই অঞ্চলে আসলে যারা হেঁটে পারাপার করছেন, রাস্তা পার হচ্ছেন, তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে তারা যেমনটি বলছেন যে এই অঞ্চলের যেই জলাবদ্ধতার চিত্র সেটি কিন্তু বছরের পর বছর যায়, কিন্তু জলাবদ্ধতার চিত্র কিন্তু পাল্টায় না। আমরা বিগত সময়গুলোতেও দেখেছি যে আসলে এই অঞ্চলের জলাবদ্ধতার চিত্র কতটা ভয়াবহ হতে পারে। বিশেষ করে আজ সকালে যারা অফিসগামী ছিলেন, অর্থাৎ যারা স্কুল কলেজে গিয়েছেন, তারা কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে, অর্থাৎ শুধু বৃষ্টি নয়, বৃষ্টির মধ্যে কিন্তু আরও বেশি ভোগান্তি বাড়িয়েছে সড়কে এই জলজট। এবং এই ফাঁকে আসলে যারা ঘর থেকে বেরিয়েছেন তারা সকলেই কিন্তু ক্ষোভের কথা জানিয়েছেন। দীর্ঘদিনের যেই ভোগান্তি, সেই দীর্ঘদিনের ভোগান্তি কোনোভাবেই আসলে লাঘব করা যাচ্ছে না। এবং এর বাইরেও একটু জানিয়ে রাখি যে বিশেষ করে যেসব গাড়ি আসলে সড়কের মধ্যে এসেছে, সেসব গাড়ির মধ্যে বেশিরভাগ গাড়ি আমরা দেখেছি যেগুলো একটু হাঁটু সমান পানিতে এসেছে, সেই গাড়িগুলো কিন্তু নষ্ট হয়েও গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে আসলে এই অঞ্চলের যেই লেক, অর্থাৎ এই অঞ্চলের যে পানি নিষ্কাশন ব্যবস্থা, সেটি কিন্তু এই এলাকার মানুষের দাবি, দীর্ঘদিনের দাবি যে পানি নিষ্কাশন ব্যবস্থা কিন্তু আরও পরিচ্ছন্ন হতে হবে। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিরপুরে। গুমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হতে হয় গুম। বন্দিশালা আয়নাঘরের অন্ধকার কুঠুরিতে কাটে ৩৬ দিন। তারেক রিফাত দীর্ঘ ৮ বছর ভয়ে মুখ না খুললেও গুম জীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন সময় সংবাদের ক্যামেরায়। বিস্তারিত নাজমুস সালিহির প্রতিবেদনে। আবু বিন তারেক রিফাত ২০১৫ সালে এইচএসসি পাশ করে সবেমাত্র অনার্সে ভর্তি হয়েছেন রাজধানীর সরকারি তিতুমির কলেজে। রিফাতের দাবি, গুমের বিরুদ্ধে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন তিনি। সেই অপরাধে ২০১৫ সালের ১৮ অক্টোবর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসা থেকে সন্ধ্যাবেলা চোখে কালো কাপড় বেঁধে তুলে নেওয়া হয় তাকে। আমি উচ্চ মহলের কারো বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছি, এই জন্য আমাকে তাদের সাথে যেতে হবে।
এই কথা বলেই আমাকে একদম বাসা থেকে আমার মা এবং বোনের সামনে থেকে নিয়ে গেছে, গাড়িতে উঠানো হলো। উঠানোর পরে কিছু দূর যাওয়ার পরেই আমার হাত দুটো হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেওয়ার পরে একটা কালো টুপি দিয়ে আমার মাথায় পরে দেওয়া হয়েছে। রিফাত জানান সেখান থেকে নেওয়া হয় র্যাব 1-এর কার্যালয়ে, পরে এক অন্ধকার কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয় তাকে। টানা 36 দিন ঘুমাতে দেওয়া হয়নি, ছিল না গোসল কিংবা খাওয়ার ব্যবস্থাও। আলো বাতাসহীন রুমে চালানো হয় অমানবিক নির্যাতন। রুমের অবস্থাটা হচ্ছে গরম, কোনো ফ্যান ট্যান কিছু ছিল না, কোনো জানালা ছিল না, শুধু একটা ছোট্ট একটা দরজা ছিল। রাত হচ্ছে না দিন হচ্ছে এটাও বোঝার উপায় নাই। তবে আজান শুনে বুঝতাম যে এটা ফজরের আজান দিচ্ছে। গোসল আমি 36 দিনে একদিনও করতে পারিনি, একদিন বা 2 দিন চেঞ্জ করতো রুমগুলোতে। তখন বুঝতাম যে এখন যে রুমটাতে আছি সেই রুমে অনেক লোকজন, বা শরীরের সাথে তো শরীর লাগলেও বোঝা যায় যে কে আছে ডানিয়া বামে। সামনে পিছে ডানিয়া বামে অনেক লোকজনই আমি পাইছি, কান্না করতেছে বা শুয়ে অজ্ঞান হয়ে আছে, এরকম প্রচুর মারতো। এদের মারগুলা আসলে যে লোকগুলাকে মারে আমার মনে হয় না ওরা স্বাভাবিক জীবনে আর ভালোভাবে হাঁটা চলাফেরা করতে পারবে। কয়েক দফা ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফিরেন রিফাত। ঢাকা থেকে গ্রেফতার হলেও কুমিল্লা থেকে অস্ত্রসহ গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। অনেক গভীর রাতে নিয়ে যেত, সেটা 2টা-2:30টার দিকে আনুমানিক। নিয়ে যাওয়ার পরে ওই যে লোকটাকে নিয়ে যেত সেই লোকটার ফিরে আসতো না আমাদের কাছে। তা আমাকে হ্যান্ডকাপ এবং জমটুপি খুলে দিয়ে বলতেছে তুমি সামনের দিকে যাও। যাওয়ার সময় ওদের আর্মস লোড করতেছিল, সাউন্ড হতেছিল কেমন জানি একটা, গুলি করবে এটা মানে ভাবে বোঝাচ্ছে যে আমাকে গুলি করবে। আমি ওই পরিস্থিতিটা একটু বুঝতে পেরে ওদের পায়ে ধরে ফেলছি যে আমি আপনাদের অনেক ছোট, বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে ফেসবুকে পোস্ট করব না। আয়নাঘর থেকে মুক্তি পেলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি রিফাত। র্যাবের দেয়া অস্ত্র মামলায় সহায় সম্বল বিক্রি করে এখন অসহায় রিফাতের পরিবার। এখন মানে মামলাটা এখন কোন নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি শিথিল করে বহির্বিভাগে চিকিৎসা দিতে শুরু করেছেন ডাক্তাররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হায়দার আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধরের প্রতিবাদে যে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল, সেখান থেকে গতকাল একটি নতুন সিদ্ধান্ত আসে যে আজ সকাল থেকে তারা কর্মবিরতি শিথিল করবেন এবং বহির্বিভাগে তারা চিকিৎসা দেবেন। সেই ঘোষণা অনুযায়ী আজ সকাল 10টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু হয়। আমরা আছি ঢাকা মেডিকেলের বহির্বিভাগে। এখান থেকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে অসংখ্য রোগী এখানে সকাল থেকে অপেক্ষা করছিলেন। সকাল 10টা বাজার পরপরই এখানকার টিকিট কাউন্টারগুলো খুলে দেওয়া হয় এবং টিকিট কেটে এরা ভিতরের বিভিন্ন বিভাগে আসলে চিকিৎসক দেখাতে পারছেন। আমরা ভিতরে গিয়ে দেখেছি যে চিকিৎসকরাও তাদের কর্মস্থলে রয়েছে এবং তারা রোগীদের সেবা দিচ্ছে। এর আগেই গত পরশু থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ ইনডোরের বিভিন্ন ওয়ার্ডে তারা সেবা দেওয়া শুরু করে, কিন্তু তাদের আরও কিছু দাবি ছিল। তাদের স্বাস্থ্য সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ নিয়োগের যে দাবি, সেই দাবিতে তারা শুধু হাসপাতালগুলোর বহির্বিভাগ সেবা বন্ধ রেখেছিলেন। গতকাল তারা দুপুরের পর একটি সংবাদ সম্মেলনে সেখান থেকে ঘোষণা দেন যে তারা বহির্বিভাগেও কর্মবিরতি শিথিল করবে এবং আজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা বহির্বিভাগে সেবা দেবেন। এর আগে সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত চিকিৎসকরা অবস্থান কর্মসূচি করেন এবং সেই সময় আমরা দেখেছি যে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকরা অবস্থান করলেও কোনো সেবা দেননি। আমি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কথা একটু জানিয়ে রাখি যে সেখানে গতকাল প্রচণ্ড চাপ ছিল, যেহেতু ঢাকা মেডিকেলের বহির্বিভাগ বন্ধ ছিল। এখান থেকে শত শত রোগী তারা অনেকে চিকিৎসা সেবা না পেয়ে ফিরে গেছেন দীর্ঘ সময় অপেক্ষা করেও। অনেকেই আবার ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ গিয়েছেন সেখানে চিকিৎসা নিতে। এজন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে গতকাল প্রচণ্ড চাপ গিয়েছে। আজকে সেই চাপটি অনেকটাই কমে গেছে। তবে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে সকাল থেকে উপচে পড়া রোগীদের একটি ভিড় দেখা যাচ্ছে। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও যে তারা চিকিৎসা নিতে পারছেন এবং সুন্দর মতো ডাক্তার দেখাতে পারছেন, সেটি আসলে তারা সন্তুষ্ট প্রকাশ করছেন এবং ঢাকা মেডিকেলের ওয়ার্ডগুলোতেও এখন পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক রয়েছেন, তারাও সেবা দিয়ে যাচ্ছেন। জরুরি বিভাগও চালু রয়েছে। তো এই ছিল চিকিৎসকদের কর্মবিরতির প্রত্যাহারের এবং কর্মবিরতি শিথিলের যে কার্যক্রম, সেই বিষয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাজধানী জুড়ে ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে কিডনি রোগের নকল ইনজেকশন, যা রোগীকে করে তুলছে আরও অসুস্থ। ইনসেপ্টা কোম্পানির তৈরি ইপোয়েটিন নামক ইনজেকশনটির আসলের সঙ্গে নকলটিও বিক্রি করছেন ইনসেপ্টার বিপণন প্রতিনিধি। সময় সংবাদের অনুসন্ধানে এমন চিত্র উঠে এলেও ভেজালের দায় নিতে নারাজ ইনসেপ্টা।
মহির মারুফ ও আবু সাইদ নিশানকে সঙ্গে নিয়ে জিন্নাতারা যশোয়ার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল কোরেশি। কিডনি সমস্যায় ভুগতে থাকা রশিদা বেগমকে ইপোয়েটিন ইনজেকশন প্রয়োগ করার পর আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। দেখি 2 পা একসঙ্গে রাখতে পারতেছে না, খুব ছটফট করতেছে। ভুক্তভোগীর ছেলের অভিযোগ, যোগাযোগ করা হলে বিষয়টি চেপে যেতে টাকার লোভ দেখায় রাজধানীর গুলশানের তামান্না ফার্মেসি। তবে প্রমাণ দেখাতে না পারলেও ফার্মেসি মালিকের দাবি, তাদের কাছেই বরং চাওয়া হয়েছিল টাকা। তামান্না ফার্মেসি থেকে আমি এটা খরিদ করি। মোট কথা ওনারা টাকা পয়সা দিয়ে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে। যে লোক ভিকটিম 4 মা, আমার ম্যানেজারে বলছে 5 লাখ টাকা দিতে হবে। ইনসেপ্টার থেকে আমরা মাল কিনছি। সত্যি কি ইনজেকশনটি নকল? মোড়ক দেখে সহজে চেনার উপায় নেই। খেয়াল করলে দেখা যায় ইনসেপ্টার তৈরি আসলটির প্যাকেট খোলার অংশে বাংলায় লেখা নামের এক কোণে একটি আর বর্ণ রয়েছে, নকলটিতে রয়েছে 2টি আর। এবার খুঁজবো নকলটি আসছে কোথা থেকে। ক্রেতা সেজে লাস ফার্মার বনশ্রী শাখায় গিয়ে মেলে আসল এবং নকল 2 ধরনের ইপোয়েটিন। রশিদেও মেলে পার্থক্য। নিউকেয়ারের ওদের হচ্ছে 2 রকমের ইনভার্স, একটা হচ্ছে নিউকেয়ার হাইজিনের আর একটা হচ্ছে নিউকেয়ার ইনসেপ্টার। এটাও হচ্ছে ওদের দায়। লাস ফার্মা এমন জালিয়াতির দায় চাপায় ইনসেপ্টার বিপণন কর্মীর ওপর। আপনাকে কি 2টা ঔষধই একজন ব্যক্তি দিচ্ছে? না ম্যাম, এখানে হচ্ছে যে ইনসেপ্টার অনেক আমার আছে, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন লোক আসে অর্ডার কাটে। লাস ফার্মার কর্মীদের সহায়তায় সুনীল হালদার নামে ইনসেপ্টার ওই কর্মীকে খুঁজে পায় সময় সংবাদ। তার বাসায় মেলে নকল ইপোয়েটিন। দায় এড়াতে সুনীল নেন নানা গোজামিলের আশ্রয়। এই 2টা এটা আপা প্রিন্টিং এর বেস। আপনি তো ইনসেপ্টার থেকেই আনছেন। সেটার জন্য তো আপনার একটা ছাড়পত্র লাগছে, কাগজ লাগছে। আপনি চাইলে না দিয়ে দিলে এরকম তো হয় না। এটা আমি সরাসরি শুনেন, এই ওষুধ আমি মেডিকেল থেকে আসছে। আমি আমাদের মুগ্ধা মেডিকেলের সামনে যে একটা দোকানের ওরা রাখে, ওইখান থেকে নিয়ে এসেছি। মুগ্ধা মেডিকেলের সামনের যেই ফার্মেসি থেকে সুনীল নকল ইনজেকশন কিনেছেন, তাদের দাবি ইনসেপ্টার বিপণন কর্মী ভুয়া ইপোয়েটিন তাদের কাছে সরবরাহ করছেন। ইনসেপ্টার যে আছে ওনার নাম উত্তম নাম আর কি, ওনারই কলেজ লোক যদি না জানে, ধরেন আপনার ইনসেপ্টার তো 100% জানে না, বলো না। কারণ আপনারা আমি জীবনে তো প্রথম জানি গেল আর ডাবল আর, আমিও তো কখনো জানতাম না। আপনার ওষুধগুলো কে দেয়? ক্রেতা সেজে শাহবাগ এলাকায় সময় সংবাদ। এবার ফার্মেসির কর্মীর সহযোগিতায় প্রশ্নের মুখোমুখি ইনসেপ্টার এক বিপণন প্রতিনিধি। নকল ইনজেকশন ইনসেপ্টার থেকেই দেয়া হয় জানিয়ে ওই মুহূর্তেই উধাও তিনি। ইনসেপ্টার আপনাকে এই ঔষধটাই দিছে, তাই? হ্যাঁ। এই যে যেখানে পেছনে ডাবল আর লেখা, এটাই। জি আমি ইনসেপ্টার প্রোডাক্টই দিছি। হ্যাঁ, ইনসেপ্টার কোথা থেকে আনছেন? আমাদের অফিসের প্রোডাক্ট। তার কোনো প্রমাণ আপনার কাছে এখন নেই? আমি দিতে পারবো, আমার অফিস ইনভয়েস তো অবশ্যই আছে। নকল ওষুধ কোথা থেকে বাজারে আসছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ইনসেপ্টা। ডাবল আর আপনাদের এটা সন্দেহ, যেটা নিয়ে উৎপত্তি, এবং সন্দেহটা মানে কোনোভাবেই অমূলক না। ফার্মেসি এবং কোম্পানি উভয় পক্ষই জড়িত থাকার সম্ভাবনা আছে। প্রতিরোধের ব্যাপারে যত দূর পর্যন্ত যাওয়া লাগে সেই পর্যন্ত যাব। সময় সংবাদের থেকে পাওয়া তথ্যে অভিযানে মাঠে নামার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সারা বাংলাদেশে আমাদের 52টা অফিস আছে, সেইখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টররা কাজ করতেছে, তাদেরও আমরা জানিয়ে দিব যে এই ওষুধটা যেখানে পাওয়া যাবে সেখান থেকে যেন উদ্ধার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আশঙ্কার বিষয় হচ্ছে রাজধানী ছাড়াও দেশের আর কোন কোন জেলায় এই নকল ইপোয়েটিন ছড়িয়ে গেছে। তবে সব ছাপিয়ে একটি প্রশ্ন থাকে, যে ঔষধকে মানুষ জীবন বাঁচানোর জন্য ব্যবহার করে, সেই ঔষধে যদি তাকে মৃত্যুর দিকে ধাবিত করে, তাহলে মানুষ বাঁচার আশা পাবে কি করে? জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সমালোচনার মুখে সংশোধন করা হচ্ছে আইসিটি বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটি। সচিব জানিয়েছেন 9 থেকে 12 জনে উন্নীত করা হচ্ছে কমিটির আকার, যেখানে নতুন করে যুক্ত হচ্ছেন 1 জন করে প্রযুক্তি, নিরীক্ষা এবং ক্রয় বিশেষজ্ঞ। এদিকে নানাভাবে চেষ্টা করেও পলকের কাছ থেকে আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড উদ্ধার করা যায়নি। শুভ খানের রিপোর্ট। প্রায় 1114 কোটি টাকা ব্যয়ে 14 জেলায় বাস্তবায়নাধীন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে আইন ভেঙে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি হওয়ার অভিযোগ ওঠে খোদ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। সম্প্রতি সময় সংবাদে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর ভেঙে দেওয়া হয় ওই কমিটি।
শুধু দরপত্র নয়, হাইটেক পার্কে জমি বরাদ্দ ও বাতিল সহ নানা অনিয়ম দুর্নীতির কথা বলছেন খোদ উপদেষ্টা নাহিদ ইসলাম। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে 2010 সাল থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আইসিটি খাতে প্রায় 29,000 কোটি টাকার প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। এসব প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও সুফল মূল্যায়নে গত 28 আগস্ট অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে 9 সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করে তথ্য প্রযুক্তি বিভাগ। তবে কমিটিতে বাইরের কেউ না থাকায় মূল্যায়নের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে শুরু হয় সমালোচনা। এরই প্রেক্ষিতে প্রযুক্তি, নিরীক্ষা এবং ক্রয় এই 3 জন বিশেষজ্ঞ কমিটিতে যুক্ত করার কথা জানালেন তথ্য প্রযুক্তি সচিব। বুয়েট বা এই ধরনের যাদের টেকনোলজি এক্সপার্ট আছে তাদের কাছ থেকে আমরা নেব। তারপর প্রকিউরমেন্ট যেমন সিপিইউটি তাদের কাছে আমরা চাইব। আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি ওই সব এক্সপার্টদের নাম পাওয়ার জন্য। অতএব তাদের নাম পাওয়ার সাথে সাথে কমিটির কাজ শুরু করে দেবে। এদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে এখনও উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড। বিকল্পভাবে পেজ ও ইউটিউব চ্যানেল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন সচিব। আসলে আমরা চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি। আসলে দিচ্ছেন না কিন্তু উনি ওনার কাছে আছেন, এটা আমরা যতটুকু জানি। তবু আমরা টেকনোলজি অ্যাপ্লাই করে যদি কাজ করতে পারি সেটাও চেষ্টা করব। গেল 5 আগস্ট থেকে বন্ধ রয়েছে তথ্য প্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে স্থবিরতা তো কাটছেই না, বরং যেন চলছে আরও ধীরে চলনীতিতে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাস্তবায়ন হয়েছে বরাদ্দের মাত্র 1%, যা গত বছরের এই সময়ের তুলনায় কম। এ সময় সরকারের ও মন্ত্রণালয় ও বিভাগগুলো মোট এডিপি বরাদ্দের 2,922 কোটি টাকা ব্যয় করেছে, যেখানে বৈদেশিক সহায়তা থেকে গেছে 1,251 কোটি টাকা। আগের অর্থবছরের মতো এবারও কাটেনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্থবিরতা। চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 1%। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির হালনাগাদ প্রতিবেদন বলছে 2024-25 অর্থ বছরের প্রথম মাসে মোট এডিপির বরাদ্দের 2,922 কোটি টাকা ব্যয় করেছে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো, যা মোট এডিপির বরাদ্দের মাত্র 1.05%। 2023-24 অর্থ বছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল অবশ্য এর থেকে বেশি, 1.27%। চলতি অর্থ বছরে সরকারের এডিপি বরাদ্দ দেওয়া হয়েছে 2,78,288 কোটি 90 লাখ টাকা। এডিপিতে মোট 1,352টি প্রকল্প রয়েছে। আইএমইডির তথ্য বলছে জুলাই মাসে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে 1,298 কোটি টাকা, যা সরকারের তহবিলের বরাদ্দের 0.79%। এর আগের অর্থ বছরের একই সময়ে সরকারি তহবিলের 1.27% অর্থ ব্যয় হয়েছিল। অন্যদিকে বৈদেশিক সহায়তা খাতের বরাদ্দ থেকে চলতি অর্থ বছরের জুলাই মাসে ব্যয় হয়েছে 1.25% বা 1,251 কোটি টাকা, যা আগের অর্থ বছরে ছিল 1.21%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি খাবার সংকট। এই মুহূর্তে দাগনভূঞা উপজেলায় আছেন রিপোর্টার আতিয়ার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। পরিস্থিতির কথা যদি বলি সেক্ষেত্রে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের পানি অনেকটা কমেছে, তবে ছাগলনাইয়া, ফেনীর সদর, দাগনভূঞা এবং সোনাগাজীর অনেক জায়গায় এখনও জলবদ্ধতা রয়েছে, যার কারণে এখন অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা রয়েছি ফেনীর দাগনভূঞার যে সিলোনিয়া স্কুল মাঠ রয়েছে সেই স্কুল মাঠটিতে রয়েছি এবং স্কুলের সামনেই রয়েছি। দেখতে পাচ্ছেন এই স্কুলটির মাঠে এখনও পানি রয়েছে এবং যে স্কুলটি দেখতে পাচ্ছেন সেটি এখনও আশ্রয়কেন্দ্র হিসেবে যেটা বন্যার্তরা আশ্রয় নিয়েছিল তারা এখনও অনেক অবস্থান করছেন। কারণ হচ্ছে এসব এলাকায় এখনও বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে, জলবদ্ধতা রয়েছে, তাদেরকে বাড়ি ঘুরে যাওয়ার অবস্থা নেই। আর আপনাকে যদি বলি শুধু এই স্কুলটি যে নয়, তার জেলার যতগুলো স্কুল রয়েছে এবারের বন্যায় যেটা বলছে যে 920টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এখন পর্যন্ত, কারণ প্রায় সবগুলো প্রতিষ্ঠানে পানি উঠে গিয়েছে। পানি ওঠার কারণে আসবাবপত্র থেকে শুরু করে সেখানে এখন পর্যন্ত ক্লাস বা শ্রেণী কার্যক্রম চালানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে শহরের কিছু কিছু যারা উঁচু স্থানে ছিল যেখানে পানি কম উঠেছে বা
ক্ষতিগ্রস্ত কম হয়েছে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লাসের শ্রেণী কার্যক্রম চালানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তথ্য বলছে গত 20 আগস্ট থেকে যে বন্যার কারণে বন্ধ যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু এখনও খোলা সম্ভব হয়নি বা সেখানে এখনও শ্রেণী কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যে 559টি রয়েছে প্রাথমিক বিদ্যালয় যেখানে এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। যারা জানেন যে বন্যায় সকল বাড়িঘর প্রায় ডুবে যাওয়ায় বা এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয় তারা আশ্রয়কেন্দ্র হিসেবে সকল প্রতিষ্ঠান ব্যবহার হয়েছে এবং এখানে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 193টি এবং এই সকল মাদ্রাসা রয়েছে 128টি, কলেজ 30টি, কারিগরি ও ডিপ্লোমা প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রায় প্রতিষ্ঠান রয়েছে 10টি। এ সকল প্রতিষ্ঠানে যারা ছিলেন বা এখন পর্যন্ত কিন্তু সে সকল প্রতিষ্ঠানের আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে এবং যারা বন্যার্ত রয়েছে বন্যার্ত শিক্ষার্থীরা কিন্তু তাদের অনেকেরই যাদের বাসাবাড়িতে পানি উঠে গিয়েছে তাদের যে শিক্ষা উপকরণ তাদের বই খাতা সবই নষ্ট হয়ে গিয়েছে। এখন যারা শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে সকল শিক্ষার্থীরা শুধু স্কুল খুললেই নয় সেই স্কুলের ক্ষতি পূরণ সেই সাথে আবার এই সকল শিক্ষার্থীদের জন্য বই খাতা ম্যানেজ করা এবং তাদেরকে শিক্ষা উপকরণ দিয়ে যদি সহায়তা না করা হয় তাহলে হয়তো সকল শিক্ষার্থীরা শিক্ষায় ফিরে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া তাদের আর খুব দূরও হয়ে দাঁড়াবে। এবং জানেন যে যাদের বই খাতা নষ্ট হয়েছে তাদের অনেকের আবার সামর্থ্য নেই এবং শিক্ষা জেলা প্রশাসন থেকে বলছে সব বিষয় জানিয়ে ঊর্ধ্বতন মহলে চিঠি দেওয়া হয়েছে এবং নির্দেশনা পেলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমার কাছে এখানকার বন্যা পরিস্থিতি এবং শিক্ষা ব্যবস্থার সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। তীব্র গরম আর কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় নীলফামারীতে ব্যাহত হচ্ছে আমন আবাদ। বেশিরভাগ জমি ফেটে চৌচির, এমনকি তিস্তা সেচ ক্যানেলের পানিও মিলছে না। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে সেচ দিচ্ছেন কৃষক। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে আমন চাষ, তবে বর্ষা মৌসুমেও জমি ফেটে চৌচির। আগস্ট মাসে নীলফামারীতে 380 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র 132 মিলিমিটার। দিনের তাপমাত্রাও বেশি, বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন কৃষক। এমনকি তিস্তা সেচ ক্যানেলের পানিও মিলছে না জেলার চাষিদের। জমিতে নিড়ানি ও সার দিতেও সমস্যা হচ্ছে তাদের, এতে বাড়ছে উৎপাদন ব্যয়। পানির অভাবে সেচ দিতে পারছি না, জমি ফাটি যাইতেছে। হ্যাঁ, এখন বাড়তি খরচ হইতেছে আমাদের অনেক। ক্যানেলে পানি দেয় না, ক্যানেল অপরিষ্কার, ক্যানেল পরিষ্কার করে না, তারা পানি করে কিছু দেয় না। হ্যাঁ, এই অবস্থায় আমরা কৃষকরা খুবই খরা, পানি হয়েছে না। এই আবাদ কি হইবে না হইবে আল্লাহ ভালো করে জানে। কারো জমিতে পানি নেই, আমরা মেশিনের ব্যবস্থা আছে, আমরা মেশিন দিয়ে পানি দিই, তার বিনিময়ে আমরা কিছু টাকা নেই। উৎপাদন স্বাভাবিক রাখতে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মাঝারি উঁচু মাঝারি নিচু জায়গাগুলো সমস্যা নেই এবং নিচু জায়গাগুলো তো সমস্যা নেই, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে উঁচু জায়গাতে। এই জায়গাগুলোতে আমরা আমাদের উপশহরের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমরা সব সময় পরামর্শ দিচ্ছি যে এই বৃষ্টি না হলেই যাতে কৃষকরা ওই স্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল বা ক্যানেল থেকে যাতে পানিটা দেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি আমন মৌসুমে নীলফামারীতে 1,03,175 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 1,13,081 হেক্টর জমিতে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বিভিন্ন সড়কে হাঁটু পানি, যান চলাচলে ধীরগতি। কাজীপাড়া, শেওড়াপাড়া অলিগলিতে জলাবদ্ধতা, বিপাকে সাধারণ মানুষ। এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গুম, 36 দিন আয়নাঘরে আটকে রেখে তারেক রিফাতকে নির্যাতন। কয়েক দফা ক্রসফায়ারের জন্য নিলেও বেঁচে ফেরেন ভাগ্যক্রমে। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।